সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে কেসিপিএসসির অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের রসায়ন বিজ্ঞানের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে ক্লাসটি নিচ্ছি। প্রথমে আমরা দেখে নিই আজকের ক্লাসের শিখন ফলগুলো। আমাদের আজকের ক্লাস থেকে জানতে পারবো অর্থপ্যারা নির্দেশক কি, বেনজিন বলয় সক্রিয়কারীমূলক কি, ওএইচ মূলককে অর্থপ্যারা নির্দেশক বলা হয় কেন, মেটা নির্দেশক কি, বেনজিন বলয় নিষ্ক্রিয়কারীমূলক কাকে বলে, নাইট্রোমূলককে মেটা নির্দেশক বলা হয় কেন, টিএনটি কি, এর প্রস্তুতির বিক্রিয়া লিখো, টলোইন থেকে টিএনটি প্রস্তুতির ক্ষেত্রে ক্রমান্বয়ে তাপমাত্রা বাড়ানো হয় কেন, জৈব যৌগে আবেশীয় প্রভাব কি, আবার সর্বশেষ জানব জৈব যৌগে মেসোমারিক প্রভাব কি। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আসা যাক। প্রথমে আমরা জেনে নেই অর্থপ্যারা নির্দেশক কি বা অর্থপ্যারা নির্দেশক কাকে বলে। এই অর্থপ্যারা নির্দেশক কাকে বলে বিষয়টি জানার জন্য আমরা প্রথমেই যাই বেনজিন চক্রে। বেনজিন বলয়ে 6টি কার্বন পরমাণু আছে। এই 6টি কার্বন পরমাণুর যে স্থানগুলো আছে, যেমন উপর এবং নিচ, এই দুটি স্থানকে বলা হয় প্যারা অবস্থান। উপর থেকে প্যারার ডান দিক এবং বাম দিকের এই দুটি স্থানকে বলা হয় অর্থ অবস্থান। নিচ থেকে প্যারার ডান এবং বাম দিক এই দুটি স্থানকে বলা হয় মেটা অবস্থান। অর্থাৎ বেনজিনের 6টি স্থানকে 3টি নামে নির্দেশ দেওয়া হয়ে থাকে এখানে। একটি হচ্ছে অর্থ, মেটা এবং প্যারা। তাহলে আমরা প্রথমে জানব অর্থপ্যারা নির্দেশক কি বা কাকে বলে। অর্থপ্যারা নির্দেশক হচ্ছে যেসব পরমাণু বা গ্রুপ বা মূলক বেনজিন বলয়ে প্রথম প্রতিস্থাপক গ্রুপ হিসেবে যদি উপস্থিত থাকে, পরবর্তীতে দ্বিতীয় যে আগমনী গ্রুপটা আসবে তা অর্থ অথবা প্যারা অবস্থানে প্রবেশ করবে। সেসব গ্রুপগুলিকে বলা হবে অর্থ প্যারা নির্দেশক। আবারও বলছি, যেসব গ্রুপ বা পরমাণু বেনজিন বলয়ে প্রথম প্রতিস্থাপক হিসেবে বিদ্যমান থাকলে দ্বিতীয় আগমনী গ্রুপ অর্থ ও প্যারা অবস্থানে প্রবেশ করে, সেসব গ্রুপগুলিকে বলা হয় অর্থ প্যারা নির্দেশক। যেমন কারা অর্থ প্যারা নির্দেশক হবে, এখানে লিখলাম অ্যালকাইল মূলক, যেমন আর দ্বারা প্রকাশ করা হয়। অ্যালকাইল মূলক অর্থ প্যারা নির্দেশক, হাইড্রোক্সিল মূলক অর্থ প্যারা নির্দেশক, NH2 মূলক অর্থ প্যারা নির্দেশক, NR2 অর্থ প্যারা নির্দেশক, OR অর্থ প্যারা নির্দেশক, হ্যালাইড গ্রুপগুলো অর্থ প্যারা নির্দেশক হয়ে থাকে। তোমাদের বিষয়টি আরো পরিষ্কারভাবে বোঝানোর জন্য এখানে আমি দুটি বিক্রিয়া সহ লিখে রাখলাম। এই মিথাইল মূলকটি একটি অর্থপ্যারা নির্দেশক। এই মিথাইল মূলকটি বেনজিন বলয়ে প্রথম প্রতিস্থাপক হিসেবে বিদ্যমান আছে, অর্থাৎ যৌগটির নাম মিথাইল বেনজিন বা টলোইন। এই মিথাইল বেনজিনকে যখন বিক্রিয়া অংশ নেওয়ানো হয়, অর্থাৎ নাইট্রেশন বিক্রিয়া ঘটানো হয়, তাহলে পরবর্তী যে আগমনী গ্রুপটি আসে নাইট্রোমূলক, এই নাইট্রোমূলকটি অর্থ অবস্থানে এবং প্যারা অবস্থানে আরেকটি প্রোডাক্ট এখানে উৎপন্ন হয়, যা নাইট্রোমূলকটি প্যারা অবস্থানে প্রবেশ করে। অর্থাৎ অর্থ নাইট্রো টলোইন এবং সাথে আরেকটা প্রোডাক্ট উৎপন্ন হবে যার নাম হবে প্যারা নাইট্রো টলোইন। সেটাও আমি লিখে দিচ্ছি।
শিক্ষার্থীবৃন্দ, এই যৌগটি হচ্ছে প্যারা নাইট্রোটলুইন। অর্থাৎ যেসব গ্রুপ বেনজিন বলয়ে প্রথম প্রতিস্থাপক হিসেবে বিদ্যমান থাকলে পরবর্তী আগমনী গ্রুপগুলো যেমন নাইট্রোমূলক বেনজিন বলয়ে অর্থ ও প্যারা অবস্থানে প্রবেশ করবে, সেসব গ্রুপগুলোকে বলা হবে অর্থ প্যারা নির্দেশক। শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমরা অর্থ প্যারা নির্দেশক কাকে বলে তা স্পষ্টভাবে বুঝতে পারছি এবং বিক্রিয়ার মাধ্যমেও তা বোঝার চেষ্টা করব। অন্যান্য বিক্রিয়াগুলোতেও তোমরা দেখবে যেখানে অর্থ প্যারা নির্দেশক আছে সেখানে আগমনী গ্রুপগুলো অর্থ এবং প্যারা অবস্থানে প্রবেশ করবে। এখন আসা যাক বেনজিন বলয় সক্রিয়কারী মূলক। শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো, এখানে বেনজিন বলয় সক্রিয়কারী মূলক বোঝানোর জন্য এখানে আমি দুইটি মূলক লিখলাম। মিথাইল মূলক বেনজিন বলয় সক্রিয়কারী মূলক, অর্থাৎ বেনজিন বলয়কে সেই ইলেকট্রন দিচ্ছে, ইলেকট্রন দাতা গ্রুপ। যেসব গ্রুপ বা পরমাণু বেনজিন বলয়ে যুক্ত থাকলে বেনজিন বলয়ের ইলেকট্রন মেঘের ঘনত্ব বৃদ্ধি পায় এবং বলয়টি রাসায়নিক বিক্রিয়ায় অধিক সক্রিয় হয়ে পড়ে, সেসব গ্রুপগুলিকে বলা হয় বেনজিন বলয় সক্রিয়কারী মূলক। আবারও বলছি শিক্ষার্থীবৃন্দ, যেসব গ্রুপ বা পরমাণু বেনজিন বলয়ে যুক্ত থাকলে বেনজিন বলয়টি রাসায়নিক বিক্রিয়ায় তুলনামূলকভাবে আগের চেয়ে অধিকতর সক্রিয় হয়, সেসব গ্রুপগুলোকে বলা হয় বেনজিন বলয় সক্রিয়কারী মূলক। সাধারণত অর্থপ্যারা নির্দেশকের হ্যালোজেন বা হ্যালাইড গ্রুপগুলো ব্যতীত অন্যান্য অর্থপ্যারা নির্দেশক গ্রুপগুলো বেনজিন বলয় সক্রিয়কারী মূলক হয়ে থাকে। অর্থাৎ সাধারণভাবে বলা যায় হ্যালাইট বা হ্যালোজেন গ্রুপ ব্যতীত অর্থপ্যারা নির্দেশক গ্রুপগুলো বেনজিন বলয় সক্রিয়কারী মূলক হয়ে থাকে। তাহলে আমরা অর্থপ্যারা নির্দেশক শিখলাম, বেনজিন বলয় সক্রিয়কারী মূলক শিখলাম। এখন আমরা শিখব হাইড্রোক্সিল মূলককে অর্থপ্যারা নির্দেশক বলা হয় কেন, এর কারণটা কি। এই কারণটা বোঝানোর জন্য তোমাদেরকে আমি এখানে অনুরণন বা সঞ্চরণ কাঠামো দেখালাম। অর্থাৎ হাইড্রোক্সিল মূলকটি বেনজিন বলয়ে যুক্ত থাকলে বেনজিন বলয়ের অর্থ ও প্যারা অবস্থানে ইলেকট্রন মেঘের ঘনত্ব বৃদ্ধি পায়, অর্থাৎ ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যায়। ফলে আগমনী গ্রুপগুলো বেনজিন বলয়ের ওই অর্থ ও প্যারা অবস্থানে এসে যুক্ত হয়, যে কারণে ওএইচ মূলকটিকে বেনজিন বলয়ের জন্য অর্থপ্যারা নির্দেশক বলা হয়। এর কারণটা আমরা বেনজিন বলয়ে হাইড্রোক্সিল মূলক যুক্ত থাকলে যে অনুরণন কাঠামোর সৃষ্টি হয়, সে অনুরণন কাঠামোর সাহায্যে তা আমরা ব্যাখ্যা করব। দেখো, ওএইচ মূলকে অক্সিজেন পরমাণুতে দুটি নিঃসঙ্গ ইলেকট্রন যুগল বিদ্যমান থাকে। এই নিঃসঙ্গ ইলেকট্রন যুগলগুলো বেনজিন বলয়ের যে উপস্থিত পাই ইলেকট্রনগুলো আছে, এই পাই ইলেকট্রনগুলোর সাথে সঞ্চরণশীলতায় অংশ নেয়। কিভাবে অংশ নেয় তাই দেখো, অক্সিজেনের এই নিঃসঙ্গ ইলেকট্রন যুগল অক্সিজেন এবং কার্বনের মধ্যে আসে, দ্বিবন্ধনের সৃষ্টি হয় এবং সাথেই যে কার্বন কার্বন বেনজিন বলয়ে যে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে তা ভেঙে কার্বনের উপরে ঋণাত্মক আধানের সৃষ্টি করে, অর্থাৎ ইলেকট্রন মেঘের ঘনত্ব তখন এই কার্বনে বেড়ে যায়। ঠিক একইভাবে পরবর্তীতে এই ইলেকট্রন যুগল এই দুটি কার্বনের মধ্যে এসে দ্বিবন্ধনের সৃষ্টি করে, আবার সাথে সাথেই এই পাশের দ্বিবন্ধন বা পাইবন্ধনটি ভেঙে যায়। এভাবে যে অনুরণন কাঠামোগুলোর সৃষ্টি হয়, সেই কাঠামোগুলোতে দেখা যাচ্ছে এই অর্থ এবং প্যারা। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, এই অর্থ অবস্থান ইলেকট্রন মেঘের ঘনত্ব বৃদ্ধি পেয়েছে, আবার প্যারা অবস্থানে ইলেকট্রন মেঘের ঘনত্ব বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ অনুরণন কাঠামোটাতে দেখা যাচ্ছে এই অর্থ অবস্থানে
ইলেকট্রন বেগের ঘনত্বকে আমরা ডেল্টা মাইনাস দিয়ে প্রকাশ করলাম, আর ঘাটতিটাকে ডেল্টা প্লাস দিয়ে প্রকাশ করলাম। অর্থাৎ হাইড্রোক্সিল বা OH মূলকের উপস্থিতির কারণে বেনজিন বলয়ে যেসব অনুরণন গঠন কাঠামোর সৃষ্টি হয় তাতে দেখা যায় অর্থ ও প্যারা অবস্থানে ইলেকট্রন বেগের ঘনত্ব বেড়ে যায়, যে কারণে পরবর্তীতে ইলেকট্রন আকর্ষী যে বিকারকগুলো আছে তা বেনজিন বলয়ে যখন প্রবেশ করে তখন এই অর্থ ও প্যারা অবস্থানে এসে প্রবেশ করে, যে কারণে OH মূলকটিকে অর্থ প্যারা নির্দেশক বলা হয়। শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমরা অর্থ প্যারা নির্দেশক কি আমরা সহজেই বুঝতে পারছি। এবার আমরা চলে যাব মেটা নির্দেশক। মেটা নির্দেশক কি তা আমরা শিখে নেই। উপরে তোমাদের জন্য বোঝার সুবিধার্থে লিখে রাখলাম NO2 মূলক, CHO মূলক, COR মূলক, COOH মূলক, SO3H মূলক অর্থাৎ সালফোনিক অ্যাসিড মূলক। এই মূলকগুলো মেটা নির্দেশক হয়ে থাকে। তাহলে মেটা নির্দেশক কাকে বলবো? যেসব গ্রুপ বেনজিন বলয়ে প্রথম প্রতিস্থাপক রূপে বিদ্যমান থাকলে পরবর্তী আগমনী গ্রুপগুলো মেটা অবস্থানে প্রবেশ করে, সেসব গ্রুপগুলিকে বলা হয় মেটা নির্দেশক। শিক্ষার্থীবৃন্দ, আবারও বলছি, যেসব গ্রুপ বেনজিন বলয়ে প্রথম প্রতিস্থাপক রূপে উপস্থিত থাকলে পরবর্তী বা দ্বিতীয় আগমনী যে গ্রুপ আছে তা বেনজিন বলয়ের মেটা অবস্থানে প্রবেশ করে, সেসব গ্রুপগুলিকে বলা হয় মেটা নির্দেশক গ্রুপ। তাহলে এই মেটা নির্দেশক গ্রুপগুলো কি করে তা আমরা দেখে নেই। বেনজিন বলয় হতে ইলেকট্রন তার নিজের দিকে টেনে নেয়, যে কারণে এই মেটা নির্দেশক মূলকগুলোকে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক বলা হয়। অর্থাৎ দেখো, আমরা একটা সংজ্ঞা থেকে আরেকটা বিষয় জানতে পারছি। বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক কাকে বলা হয়? তখন আমরা বলবো যেসব গ্রুপ বেনজিন বলয়ে যুক্ত থাকলে বেনজিন বলয়ের ইলেকট্রন বেগের ঘনত্ব হ্রাস পায়, অর্থাৎ গ্রুপটি বেনজিন বলয়ের পাই ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নেয়, সেসব গ্রুপগুলিকে বলা হয় বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক। সাধারণত মেটা নির্দেশকগুলো বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক হয়ে থাকে। তাহলে আমরা শিখলাম মেটা নির্দেশক কি, বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক কি। এবার আমরা শিখব নাইট্রোমূলককে মেটা নির্দেশক বলা হয় কেন, অর্থাৎ যে নাইট্রোমূলকটি আছে সেই নাইট্রোমূলকটাকে মেটা নির্দেশক কেন বলা হয়। তোমাদের বোঝার সুবিধার্থে আমি নাইট্রোমূলক উপস্থিত থাকলে বেনজিন বলয়ে যেসব অনুরণন গঠন কাঠামোর সৃষ্টি হয় তা আমি এখানে লিখে দিলাম। দেখো, আমরা দেখাচ্ছি কিভাবে এই অনুরণন গঠন কাঠামোটা সৃষ্টি হবে। নাইট্রোমূলকের যে গাঠনিক সংকেত আছে তাতে দেখা যাচ্ছে নাইট্রোজেনের সাথে দুটি অক্সিজেন পরমাণু আছে। এই অক্সিজেন পরমাণু গাঠনিক সংকেতগুলো একটি অক্সিজেনের সাথে দ্বিবন্ধন আর একটাতে সিগমা বন্ধন, এবং এখানে যে আরেকটি দ্বিবন্ধনের ইলেকট্রন যুগল ছিল তা অক্সিজেনের উপরে এসে ঋণাত্মক আধান হিসেবে বিদ্যমান আছে। এই ক্ষেত্রে দেখা যায় নাইট্রোজেনের যে ইলেকট্রন ঘাটতি আছে, বেনজিন বলয়ের পাই ইলেকট্রনগুলো এই নাইট্রোজেনের ইলেকট্রন ঘাটতির সাথে সঞ্চালনশীলতায় অংশ নিচ্ছে। ফলে প্রথমেই এই কার্বন কার্বনের দ্বিবন্ধনটি ভেঙে যখন নাইট্রোজেন এবং কার্বনের মধ্যে দ্বিবন্ধন সৃষ্টি করে তখন সাথে সাথে এই কার্বনের উপর একটি ইলেকট্রন ঘাটতি দেখা দেয়, যাকে আমরা প্লাস দিয়ে প্রকাশ করলাম। ঠিক একইভাবে পরবর্তীতে এই পাশের কার্বন কার্বনের দ্বিবন্ধন ভেঙে ইলেকট্রন ঘাটতিযুক্ত কার্বন যেখানে আছে সেখানে যখন দ্বিবন্ধন সৃষ্টি করবে, এই ইলেকট্রন ঘাটতিটা পরবর্তীতে এই কার্বনে অর্থাৎ প্যারা কার্বনে আসবে। ঠিক একইভাবে পাশের দ্বিবন্ধন ভেঙে ধনাত্মক আধানযুক্ত যে কার্বন আছে সেখানে যখন দ্বিবন্ধন সৃষ্টি হবে, এই ইলেকট্রন ঘাটতিটা মেটা অবস্থানে চলে যাবে।
এই অনুরণন গঠন কাঠামো থেকে দেখা যাচ্ছে নাইট্রো মূলকের উপস্থিতির কারণে অর্থ ও প্যারা অবস্থানে ইলেকট্রনের ঘাটতি দেখা দিয়েছে, অর্থাৎ ইলেকট্রন হ্রাস পেয়েছে। কোন কোন জায়গায়? অর্থ ও প্যারা অবস্থানে ইলেকট্রনের ঘাটতি দেখা দিয়েছে। তাহলে পরোক্ষভাবে জানা যায় NO2 মূলকের উপস্থিতিতে মেটা অবস্থানে ইলেকট্রনের আধিক্য দেখা দিয়েছে, যার ফলে নাইট্রো মূলক বা মেটা নির্দেশক যাকে আমরা বলে থাকি, এই গ্রুপগুলো যদি বেনজিন বলয়ে যুক্ত থাকে তাহলে আগমনী গ্রুপগুলো বেনজিন বলয়ের মেটা অবস্থানে এসে যুক্ত হয়, যে কারণে NO2 মূলক, CHO মূলক, COR মূলক, এই মূলকগুলোকে মেটা নির্দেশক বলা হয়। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা নাইট্রো মূলককে কেন মেটা নির্দেশক বলা হয় তা জানতে পারলাম। ঠিক একইভাবে অন্যান্য মেটা নির্দেশকগুলো একইভাবেই অনুরণনের মাধ্যমে অর্থপেরা অবস্থানে ইলেকট্রনের ঘাটতি দেখা দিবে এবং পরোক্ষভাবে মেটা অবস্থানে ইলেকট্রনের আধিক্য দেখা দিবে, যে কারণে NO2 মূলকটিকে মেটা নির্দেশক বলা হয়। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা যাব TNT কি, এর প্রস্তুতির বিক্রিয়া লিখো। তাহলে আমরা TNT কি তার সংকেত দিয়ে আমরা এখানে গাঠনিক সংকেতটা আগে লিখি, তারপর আমরা বিক্রিয়ার মাধ্যমে তা দেখাচ্ছি।
শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো টিএনটি কি প্রথমে আমরা এখানে সংকেত থেকে তা বলছি 2,4,6 ট্রাই নাইট্রোটোলুইনকে সংক্ষেপে টিএনটি বলা হয়। এই টিএনটি প্রস্তুতির রাসায়নিক বিক্রিয়া সাধারণত আমরা টোলুইন থেকে টিএনটি প্রস্তুত করে থাকি। টোলুইনকে যদি গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটানো হয় অর্থাৎ নাইট্রেশন বিক্রিয়া ঘটানো হয় তাহলে স্বাভাবিক তাপমাত্রায় বা কক্ষ তাপমাত্রায় বা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রথমেই অর্থ নাইট্রোটোলুইন এবং সাথে প্যারা নাইট্রোটোলুইন উৎপন্ন হয়। পুনরায় যদি আমরা এই দ্রবণে তাপমাত্রা বাড়িয়ে দেই এবং গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড আবার যুক্ত করা হয় তাহলে দেখা যায় 2,4-ডাই নাইট্রোটোলুইন উৎপন্ন হয় যাকে আমরা 2,4-DNT বলা হয়। একইভাবে যদি আরও তাপমাত্রা বৃদ্ধি করা হয় তাহলে দেখা যায় সর্বশেষ 2,4,6 ট্রাই নাইট্রোটোলুইন উৎপন্ন হয় যাকে আমরা সংক্ষেপে টিএনটি বলে থাকি। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা টিএনটি কি তা শিখে ফেললাম অর্থাৎ 2,4,6 ট্রাই নাইট্রোটোলুইনকে সংক্ষেপে টিএনটি বলা হয়। টিএনটি প্রস্তুতি কিভাবে করতে পারি? টোলুইনকে গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাহায্যে যদি নাইট্রেশন বিক্রিয়া ঘটানো হয় এবং ক্রমান্বয়ে তাপমাত্রা বাড়ানো হয়ে থাকে তাহলে আমরা টোলুইন থেকে টিএনটি পেতে পারি। শিক্ষার্থীবৃন্দ এবার আমরা আসব টোলুইন থেকে যখন টিএনটি প্রস্তুত করা হয় সেক্ষেত্রে ক্রমান্বয়ে তাপমাত্রাটা বাড়ানো হয় কেন? তোমাদের বোঝার সুবিধার্থে বিক্রিয়া থেকে আমরা এর উত্তরটা বের করতে পারবো। দেখো প্রথম যখন টোলুইনকে নাইট্রেশন করা হয় তাহলে তাপমাত্রা ছিল 30 ডিগ্রি কিন্তু পরবর্তীতে তাপমাত্রা আবার বেড়ে হয়ে গেল কত 60 ডিগ্রি সর্বশেষ এটা দাঁড়ালো 100 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রাগুলো কেন বৃদ্ধি করা হয়? এর কারণ হচ্ছে যখন আমরা প্রথম টোলুইনকে নাইট্রেশন করি সেক্ষেত্রে বেনজিন বলয়ের সাথে যুক্ত ছিল একটি মিথাইল মূলক যা হচ্ছে ধনাত্মক আবেশী আর কি, অর্থাৎ এটা ইলেকট্রন দাতা গ্রুপ বেনজিন বলয় সক্রিয়কারী মূলক। অর্থাৎ বেনজিন বলয় সক্রিয়কারী মূলকটা বেনজিন বলয়ে যুক্ত থাকার কারণে বেনজিন বলয়ের সক্রিয়তা বেড়েছিল স্বাভাবিকের চেয়ে। স্বাভাবিক অবস্থায় বেনজিনকে যখন নাইট্রেশন বিক্রিয়া করানো হয় তাপমাত্রা দেখানো হয় তোমাদের জন্য লিখে রাখছি 50 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু সক্রিয়তা বেড়ে যাওয়ার কারণে টোলুইনের ক্ষেত্রে নাইট্রেশন বিক্রিয়া দেখা গেছে কক্ষ তাপমাত্রায় বা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা বিক্রিয়াটা ঘটানো গেছে। পরবর্তীতে আসো যখনই বেনজিন বলয়ে টোলুইনে যখন আরেকটা নাইট্রোমূলক যুক্ত হলো, নাইট্রোমূলকটি হচ্ছে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক। এই বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ যদি বেনজিন বলয়ে যুক্ত থাকে তাহলে বলয়টির সক্রিয়তা হ্রাস পায়, তখন তাকে বিক্রিয়ায় করাতে হলে তাপমাত্রা আরো বৃদ্ধি করতে হয়। যেমন প্রথম ছিল 30 ডিগ্রি পরবর্তীতে 60 ডিগ্রি হয়ে গেছে, অর্থাৎ 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তখন টোলুইনের নাইট্রেশন সম্ভব। এই ধাপে দুটি নাইট্রোমূলক বেনজিন বলয়ে প্রবেশ করার ফলে দেখা গেছে বেনজিন বলয়টি আগের তুলনায় অনেক বেশি নিষ্ক্রিয় হয়ে যায়, যে কারণে সর্বশেষ তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস করা হয় এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আরেকটা নাইট্রোমূলক প্রবেশ করে, যে কারণে টোলুইনের নাইট্রেশনের ক্ষেত্রে ক্রমান্বয়ে তাপমাত্রা বৃদ্ধি করা হয়। অর্থাৎ সর্বশেষ যে বিষয়টি এখানে উল্লেখ এটি হচ্ছে টোলুইনের নাইট্রেশনের ক্ষেত্রে ক্রমান্বয়ে একটি করে নাইট্রোমূলক যুক্ত হয়, অর্থাৎ বেনজিন বলয় নিষ্ক্রিয়কারীমূলক ক্রমান্বয়ে বৃদ্ধি পায়, যে কারণে ক্রমান্বয়ে তাপমাত্রাটা বাড়ানো হয়ে থাকে। সর্বশেষ আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারি। শিক্ষার্থীবৃন্দ এবার আমরা আসি জৈব যৌগে আবেশীয় প্রভাব কি। আবার আমরা একই সাথে জানব জৈব যৌগে মেসোমারিক প্রভাব কি। জৈব যৌগের বিক্রিয়াগুলো এবং বিক্রিয়ার কারণগুলো
বোঝার জন্য এই দুটি প্রভাব আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন এই দুটি প্রভাব এখন আমি তোমাদের একটু সহজভাবে বোঝাবার চেষ্টা করছি। শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা জেনে নেই আবেশীয় প্রভাবটা কি তা। অর্থাৎ জৈব যৌগে সিগমা বন্ধনের উপর, দেখো সিগমা বন্ধনে যুক্ত কোনো গ্রুপ বা পরমাণু ওই যৌগে পোলারিটির উপর, অর্থাৎ এখানে কার্বনের উপর একটি আংশিক ধনাত্মক, ক্লোরিনের উপর আংশিক ঋণাত্মক, এই অংশটি পোলার। অর্থাৎ জৈব যৌগে সিগমা বন্ধনে যুক্ত আছে, এখানে মিথাইল মূলকটি সিগমা বন্ধনে যুক্ত। জৈব যৌগে সিগমা বন্ধনে যুক্ত কোনো গ্রুপ ওই যৌগের পোলারিটির উপর যে প্রভাব বিস্তার করে থাকে সেটি ইলেকট্রন দানের মাধ্যমেও করতে পারে, আবার ইলেকট্রন গ্রহণের মাধ্যমেও করতে পারে। অর্থাৎ বিভিন্ন গ্রুপ বা পরমাণু ইলেকট্রন দান বা গ্রহণের মাধ্যমে জৈব যৌগে বিদ্যমান পোলারিটির উপর যে প্রভাব বিস্তার করে থাকে সেই প্রভাবটিকে বলা হয় আবেশীয় প্রভাব। এই আবেশীয় প্রভাবটা দুই প্রকার। একটি হচ্ছে ধনাত্মক আবেশীয় প্রভাব, যাকে আমরা পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট বলে থাকি। আরেকটি হচ্ছে ঋণাত্মক আবেশীয় প্রভাব, যাকে আমরা নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট বলে থাকি। তো ধনাত্মক আবেশীয় প্রভাবটাকে লেখা হয়ে থাকে প্লাস আই দিয়ে, এবং নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট যেটা আছে ঋণাত্মক আবেশীয় প্রভাবটাকে লেখা হয় মাইনাস আই দিয়ে। এক্ষেত্রে কারা ধনাত্মক হবে ঋণাত্মক হবে আমি এখানে বোঝানোর জন্য তোমাদের লিখে রাখছি। এখানে ইথাইল ক্লোরাইড যৌগে হেলোজেন যুক্ত কার্বন মানে আলফা কার্বন বা 1 ডিগ্রি কার্বন যেটাকে বলা হয়, এই কার্বনের উপর একটি আংশিক ধনাত্মক আধানের সৃষ্টি হয়েছে, কিন্তু পাশেই যুক্ত আছে মিথাইল মূলক।
এই মিথাইল মূলকটি ইলেকট্রন দানের মাধ্যমে এই কার্বনের ধনাত্মক আধানকে হ্রাস করেছে, অর্থাৎ এই ক্ষেত্রে পোলারিটি কি করে হ্রাস করে ফেলে, তার ইলেকট্রন দান করার মাধ্যমে কার্বনের ইলেকট্রনের ঘাটতি পূরণ করেছে। অর্থাৎ যদি গ্রুপগুলো আবেশিক গ্রুপগুলো ইলেকট্রন দানের মাধ্যমে পোলারিটিকে হ্রাস করে, অর্থাৎ তার নিজের ইলেকট্রন দান করে, ফলে যে পরমাণুর উপর ধনাত্মক আধান আছে তার হ্রাস পায়, তার ঘাটতি পূরণ হয়, সেই ক্ষেত্রে যে প্রভাবটা বিস্তার করে সেটাকে বলা হয় ধনাত্মক আবেশী ফল। অপরদিকে যদি ইলেকট্রন নিয়ে নেয়, যেমন দেখো সিগমা বন্ধন, কার্বনের সাথে একটা হ্যালোজেন ক্লোরিন যুক্ত আছে, বেনজিন বলয় থেকে ইলেকট্রন কার্বন থেকে ইলেকট্রন নিয়ে নিচ্ছে, ফলে বেনজিন বলয়ের যে কার্বন আছে তার উপরে ইলেকট্রনের ঘাটতি দেখা দিচ্ছে, অর্থাৎ এই ক্ষেত্রে চার্জ বৃদ্ধি পাবে। অর্থাৎ যে পরমাণুর সাথে সিগমা বন্ধনে যে গ্রুপগুলো যুক্ত আছে সেই গ্রুপগুলো কার্বন থেকে যখন ইলেকট্রন নেয় তখন কার্বনের উপরে চার্জ বৃদ্ধি পায়। অর্থাৎ গ্রুপগুলো দ্বারা, পরমাণু বা গ্রুপগুলো দ্বারা যখন জৈব যৌগের কোনো সিগমা বন্ধনের ইলেকট্রন তার নিজের দিকে নিয়ে নেয়, তখন ওই সিগমা বন্ধনধারী পরমাণুতে বা কার্বন পরমাণুতে ধনাত্মক আধানের পরিমাণ বৃদ্ধি পায়। তখন ওই প্রভাবটাকে বলা হয় নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা এখান থেকে জানতে পারলাম আবেশী ফলাফল কি, ধনাত্মক আবেশী ফলাফল কি এবং ঋণাত্মক আবেশীয় ফলাফল কি। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা জানব মেসোমারিক প্রভাব কি। এই দুটি প্রভাবই খুব গুরুত্বপূর্ণ। মেসোমারিক প্রভাবও ধনাত্মক মেসোমারিক প্রভাব এবং ঋণাত্মক মেসোমারিক প্রভাব আছে। ধনাত্মক মেসোমারিক প্রভাবগুলোকে আমরা প্রকাশ করি +m দ্বারা এবং ঋণাত্মকগুলিকে প্রকাশ করি -m দ্বারা। তাহলে আমরা প্রথমেই জেনে নেই মেসোমারিক প্রভাবটা কি। বিষয়টি খেয়াল করো, জৈব যৌগে পাই বন্ধনের, দেখো বিষয়টি এখানে পাই বন্ধন, অর্থাৎ কার্বনের সাথে যে যুক্ত আছে একটি হচ্ছে সিগমা বন্ধন, অপরটি হচ্ছে পাই বন্ধন। জৈব যৌগের পাই বন্ধনের সাথে উপস্থিত গ্রুপের মুক্তজোড় ইলেকট্রনের, দেখো এখানে এমিনো গ্রুপের মুক্তজোড় ইলেকট্রন নাইট্রোজেন পরমাণুতে আছে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল, আর বেনজিন বলয় আছে এই দুটি কার্বনের মধ্যে পাই বন্ধনের ইলেকট্রন যুগল। অর্থাৎ জৈব যৌগে পাই বন্ধনের সাথে মুক্তজোড় ইলেকট্রনের মিথস্ক্রিয়ার ফলে, অর্থাৎ এই দুটিরই অনুরণন ঘটবে এখানে এসে। জৈব যৌগে উপস্থিত পাই ইলেকট্রন এবং বলয়ের সাথে যুক্ত গ্রুপের মুক্ত যুগল বা নিঃসঙ্গ ইলেকট্রন যুগলের মিথস্ক্রিয়ার ফলে যে আবেশের বা প্রভাবের সৃষ্টি হয় সেই প্রভাবটিকে বলা হয় মেসোমারিক প্রভাব। এই ক্ষেত্রেও, এই মেসোমারিক প্রভাবের ক্ষেত্রেও বেনজিন বলয়টি তুলনামূলকভাবে আগের চেয়ে সক্রিয় হতে পারে, আবার আগের চেয়ে নিষ্ক্রিয় হতে পারে। যদি সক্রিয় হয় তাহলে সেটা হবে ধনাত্মক মেসোমারিক ফল, আর যদি নিষ্ক্রিয় হয় তুলনামূলকভাবে সেটা হবে ঋণাত্মক মেসোমারিক ফল। তাহলে ধনাত্মক মেসোমারিক ফল কোনটি হবে সেটি দেখো। বেনজিন বলয়ে যখন এমিনো গ্রুপটি যুক্ত ছিল তখন এমিনো মূলকের এই নাইট্রোজেন পরমাণুতে যে মুক্ত যুগল ইলেকট্রন আছে সেই ইলেকট্রনগুলো যখন এই বেনজিন বলয়ের পাই ইলেকট্রনগুলোর সাথে সঞ্চরণশীলতায় অংশ নেয়, তখন এমিনো মূলকের নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রন বেনজিন বলয়ে প্রবেশ করে, ফলে বলয়ের ইলেকট্রন মেঘের ঘনত্ব বৃদ্ধি পায়। এই প্রভাবটিকে বলা হয় ধনাত্মক মেসোমারিক প্রভাব। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা মেসোমারিক প্রভাব বলতে আমরা ধনাত্মক ঋণাত্মক দুটোকেই বুঝবো, আর ধনাত্মক মেসোমারিক প্রভাব বলবো আমরা তাকে যে প্রভাবের ফলে বেনজিন বলয়টি আরো সক্রিয় হয়ে যাবে। তাহলে এর বিপরীত হচ্ছে ঋণাত্মক মেসোমারিক ফল। দেখো এক্ষেত্রে নাইট্রোমূলক যখন যুক্ত থাকে এই বেনজিন বলয়ের পাই ইলেকট্রন নাইট্রোমূলকের নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রনের সাথে যে মিথস্ক্রিয়ায় অংশ নেয়, তার ফলে বেনজিন বলয়ের পাই ইলেকট্রন নাইট্রোমূলকের দিকে চলে যায়, অর্থাৎ একটা প্রবণতা দেখায়। ফলে নাইট্রোমূলকটি তুলনামূলকভাবে আগের চেয়ে কিছুটা নিষ্ক্রিয় হয়ে যায়। এই কারণে এই ক্ষেত্রে যে প্রভাবটা পরিলক্ষিত হয় সেটি হচ্ছে ঋণাত্মক মেসোমারিক ফল।
তাহলে শিক্ষার্থীবৃন্দ, আশা করব আমরা আবেশীয় প্রভাব, মেসোমারিক প্রভাব বিষয় দুইটা বুঝতে পারছি। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাকে জানাবে। এবার তোমরা একটা বাড়ির কাজ নাও, আমি তোমাদের জন্য একটি বাড়ির কাজ দিচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য এতক্ষণ যা ক্লাস নিলাম তার উপর ভিত্তি করে একটি বাড়ির কাজ দেওয়া হলো। এখানে একটি মূলক দেওয়া হলো মিথাইল মূলক, অপর একটি গ্রুপ দেওয়া হলো ক্লোরিন। বেনজিন বলয়ে যখন এই দুটি গ্রুপই পৃথকভাবে যুক্ত থাকে তখন গ্রুপগুলোকে আমরা অর্থপ্যারা নির্দেশকের কোন নির্দেশক হিসেবে তাদেরকে আমরা ব্যাখ্যা করব, তা অনুরণন গঠন কাঠামো বা রেজোনেন্স গঠন কাঠামোর মাধ্যমে তা ব্যাখ্যা করবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এই পর্যন্তই রাখলাম। তোমরা যে যেখানে আছো সুস্থ থেকো, ভালো থেকো, সবার প্রতি শুভকামনা রইল।